কেন বামপন্থীরা কেন চায় না যে তৃণমূলের পরিবর্তে বিজেপি ক্ষমতায় আসুক? বামপন্থীরা খুব ভালো করে জানে তারা ক্ষমতায় আসতে পারবে না। কংগ্রেস তো তথৈবচ। কেন বামপন্থীরা চায় না যে তৃণমূলের জায়গায় বিজেপি ক্ষমতায় আসুক? এটা একটা বড় প্রশ্ন। এটা নিয়ে আপনারা কি কোনোদিন ভেবেছেন? দেখুন, বামপন্থীরা সেই 60-এর দশক থেকে পশ্চিমবঙ্গ তখন শিল্প বাণিজ্যেতে 1 নম্বর ছিল ভারতে। সেই সময় থেকে বামপন্থীরা পশ্চিমবঙ্গকে পিছন দিকে টানতে শুরু করে। একের পর এক শিল্প, এখানে কত শিল্প ছিল। বিধানচন্দ্র রায়ের তৈরি সর্বশেষ শিল্পাঞ্চল ছিল দুর্গাপুর আর হলদিয়া। তাছাড়া ব্রিটিশ আমল থেকে যে শিল্পাঞ্চলগুলো ছিল, সেগুলোর মধ্যে দেখুন বেহালা শিল্পাঞ্চল, বেহালা একটি যে শিল্পাঞ্চল ছিল সেটা আজকে আর কেউ জানে না। ব্যারাকপুর শিল্পাঞ্চল, গঙ্গার পশ্চিম পার্শ্ববর্তী অঞ্চলে যে শিল্পাঞ্চল, হাওড়া, হুগলি ইত্যাদি নিয়ে বিরাট কর্মকাণ্ড ছিল। অসংখ্য মানুষ কাজ করত। ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করত কর্মসূত্রে। সেই সমস্ত কিছুকে এই বামপন্থীরা ধীরে 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 ধূলিসাৎ করে শ্মশানে পরিণত করেছিল। যেটুকু বাকি ছিল সেটুকু এই তৃণমূল ক্ষমতায় আসার পর সেটুকুকেও গঙ্গা জল প্রাপ্তি করে দিয়ে ছেড়েছে। বামপন্থীরা কেন শিল্প বিরোধী তাদের এই যে কাজ কারবার, এর কারণ আমার যা মনে হয় বামপন্থীরা কিন্তু ভারতবর্ষে থেকে বিদেশি শক্তির হয়ে কাজ করত। এদের কাজ ছিল ভারতবর্ষকে পিছিয়ে রাখা। ভারতবর্ষ যেন কোনোভাবে উন্নতি করতে না পারে, আর যেটুকু উন্নতি করতে পেরেছে সেটুকুও যেন নষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তার চেষ্টা করা। জঙ্গি শিল্প অঞ্চলে জঙ্গি শ্রমিক আন্দোলন করে একের পর এক শিল্প তারা বন্ধ করে দিয়েছে। এমনকি শিল্পপতিদেরকে ধরে রাস্তায় নগ্ন করে মেরেছে। যারা জানেন না তারা একটু বিড়লার শেষ পরিণতি আমাদের পশ্চিমবঙ্গে কী হয়েছিল সেটা একটু নেটে ঘেঁটে নেবেন, দেখতে পাবেন। তো বামপন্থীদের যেটা লক্ষ্য, বামপন্থীরা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর দেখলো বামপন্থীদের যে লক্ষ্য ছিল সেটাই তৃণমূল বয়ে নিয়ে চলেছে, জেনে বা আমার মনে হয় অজান্তে। জেনে শুনে তৃণমূলে কাজ করেনি। তৃণমূলের সঙ্গে কোনো বৈদেশিক শক্তির সখ্যতা আজকে থাকতে পারে, কিন্তু সেই সময় ছিল না। তারা অজান্তেই ওই বামচটিতে পা গলিয়েছিল এবং তারা শিল্প ধ্বংসকারী নীতিতেই তারা চলেছে। তোলাবাজি থেকে শুরু করে বিদ্যুতের দাম বলুন, জমি অধিগ্রহণ নীতি বলুন, সমস্ত এমন একটা জায়গায় এরা নিয়ে এসছে যেখানে কোনো শিল্পপতি এখানে আর নতুন বিনিয়োগ করতে তো চাই না, এবং যারা এখানে ছিল এতদিন ধরে, এখনও ছিল, তারা একে 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 পাততাড়ি গুটিয়ে চলে গেল। নিশ্চয়ই আপনারা শুনেছেন 6,000-এর উপর শিল্প গোষ্ঠী আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ যে উল্লেখযোগ্য বিদায় আমি দেখেছি সেটা হচ্ছে ব্রিটানিয়া বিস্কিটের যে কোম্পানি, সে চলে গেল বিহারে। মাঝে মাঝেই এখনও এই এত ধ্বংসের পরেও মাঝে মাঝে একটা করে জুট মিল বন্ধ হয়ে যায় বলে আমরা জানতে পারি যে এখানে জুট মিল ছিল। যাই হোক, বামপন্থীরা দেখছে যে আমাদের কাজটা তো তৃণমূল করে দিচ্ছে, তা আমরা যদি তৃণমূল সরে গিয়ে যদি আমরাই ক্ষমতায় আসতে পারতাম তাহলে ঠিক ছিল, কিন্তু তার জায়গায় যদি বিজেপি এসে যায় তাহলে তো আবার ঘুরে ফিরে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে, আর সেটা তো আমরা হতে দিতে পারি না। অতএব তৃণমূল ক্ষমতায় থাক, নো ভোট টু বিজেপি। এবারেও দেখুন আপনারা, এবারেও এরা যে ভোটে লড়াই করার চেষ্টা করছে হুমায়ুন কবিরকে নিয়ে, নওশাদ সিদ্দিকীকে নিয়ে, এবং এমনকি মিমকে পর্যন্ত নিয়ে, আসাদউদ্দিন ওওয়েসির মিম যে দলটা, তাকেও সঙ্গে নিয়ে তারা এগোতে চাইছে। আসলে এগোতে চাইছে না, এরা বাড়াভাতে ছাই দিতে চাইছে। এরা জানে আমরা যদি ভোটে দাঁড়াই তাহলে যে ভোটটা আমরা কাটবো সেটা তৃণমূল বিরোধী ভোট, আর তৃণমূল বিরোধী ভোট আমরা যদি না কাটি তাহলে সেটা গিয়ে পড়বে বিজেপির বাক্সে। অতএব
আমরা নো ভোট টু বিজেপি নীতিতে আমরা ভোটে দাঁড়াবো এবং তৃণমূলকে আমরা জেতাবো, কেননা তৃণমূলই আমাদের কাজটা করছে। আশ্চর্য আমাদের পশ্চিমবঙ্গের আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো শিক্ষায় দেখুন বামপন্থীরা, দেখুন শিক্ষাতেও বামপন্থীরা শিক্ষাকেও জলাঞ্জলিতে দিয়েছিল। ইংরাজি তুলে দেওয়া, প্রাথমিক থেকে ইংরাজি তুলে দিয়ে 20 বছর ধরে আমাদের একটা এমন নাগরিক তৈরি করলো যারা ইংরাজির ছোটোখাটো বানানগুলো তারা এখনও ঠিক করে লিখতে পারে না। ইংরাজিতে কথা বলা বা চিঠি লেখা তো দূরের কথা, ছোটোখাটো বানান তারা ইংরাজির সঠিকভাবে লিখতে পারে না। আর এরা এসে যেটুকু শিক্ষা ব্যবস্থা বেঁচেছিল সেটুকুকেও এরা ধ্বংসের একদম চরম পর্যায়ে নিয়ে গেল। 6,000 স্কুল বন্ধ, স্কুল আছে শিক্ষক নেই, ছাত্রদের অনীহা স্কুলে যেতে, তারা স্কুলে যেতে চায় না, কেননা তারা স্কুলে গিয়ে তো কিছু হয় না, লেখাপড়া হয় না, তারা কেন যাবে? যে কটা স্কুল এখনও শিক্ষক শিক্ষিকা ভালো থাকার জন্য এখনও যেগুলো বেঁচে আছে সেগুলো ধুঁকছে, কোনোটা ছাত্রছাত্রীর অভাবে, কোনোটা শিক্ষক শিক্ষিকার অভাবে। তো আমাদের যে আগামী প্রজন্ম তারা শিক্ষায় পিছিয়ে যাচ্ছে। এখন দেখবেন ওই শ্রমিক শ্রেণীর ছাড়া পশ্চিমবঙ্গের নতুন কোনো কাজ নেই। শ্রমিক শ্রেণী বলতে এই যারা কলের লাইনের কাজ করে, ইলেকট্রিকের কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, এই ধরনের কাজ ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো কাজ নেই। লেখাপড়া শিখে যারা কাজ করবে বলে ভাবে তাদেরকে বাইরে চলে যেতে হয়, ব্যাঙ্গালোর চলে যেতে হয়, পুনে চলে যেতে হয়। আমাদের যে ভবিষ্যৎ, যে আমাদের যে মানে এমন একটা পর্যায়ে আমরা এসেছি, আমরা কিন্তু এখন বলা যায় আইসিইউতে আছি। আমরা আইসিইউতে আছি এবং আমাদেরকে ওই স্যালাইনের মতো ওই লক্ষ্মী ভাণ্ডার, ওই বেকার ভাতা, এইগুলো দিয়ে আমাদেরকে কোনো রকমে বাঁচিয়ে রাখা হচ্ছে যাতে আমরা ভোটের সময় ভোটটা দিতে পারি। আমরা যারা ভোটার তারা যদি এই ধরনের যে অচলাবস্থা, এইখান থেকে যদি আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা না করি তাহলে আমাদেরকে কে বাঁচাবে? আমাদেরকে বাঁচাতে তো ইউরোপ আমেরিকা থেকে লোক আসবে না, আমাদেরকে তো বাঁচার চেষ্টা তো আমাদেরকেই করতে হবে। আমরাই তো পারি আমাদের ভবিষ্যৎটাকে আবার ঊর্ধ্বমুখী করতে। যারা নবীন প্রজন্ম আছে তারা দিশাহারা, আমরা যারা তাদের অভিভাবক তাদের তো উচিত তাদেরকে সঠিক রাস্তা দেখানো, বা অন্তত একটা সঠিক রাস্তা তৈরি করে দেওয়া যাতে তারা এগিয়ে যেতে পারে। তো এই সঠিক রাস্তা করে দেওয়ার জন্য আমাদের আগামী ভোটে সক্রিয় ভূমিকা নিতে হবে। আমাদেরকে ভোট বুথে যেতে হবে, ভোট দিতে হবে। ভোট দিয়ে কী হবে বলে বাড়িতে বসে থাকলে আমাদের আগামী প্রজন্ম শেষ হয়ে যাবে। তারা না থাকতে পারবে পশ্চিমবঙ্গে, না তারা বাইরে গিয়ে কোনো কাজ পাবে। কারণ যোগ্যতা না থাকলে কাজ কী করে পাবে? না যদি শিক্ষা থাকে, না যদি কর্মশিক্ষা থাকে, তাহলে কাজ কী করে পাবে না, ধ্বংস হয়ে যাবে। কৃষি তো ধ্বংস পথে বামপন্থীরা ঠেলে দিয়ে গেছে। ভূমি সংস্কারের নামে তারা বড় বড় চাষিদেরকে পথে বসিয়ে সমস্ত জমিকে টুকরো টুকরো করে ছোট 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 এমন মালিকানা তৈরি করে দিয়ে গেছে, তারা কৃষিতে আর বড় উদ্যোগ কেউ নিতে পারবে না পশ্চিমবঙ্গে। যারা পাঞ্জাবে পারে, উত্তরপ্রদেশে পারে, সেরকম বড় কৃষক আমাদের রাজ্যে আর অবশিষ্ট নেই। ফলে কৃষিতে আর ঘুরে দাঁড়ানোর যে বিপ্লব, সে আমাদের রাজ্যে আর সম্ভব নয়। কৃষি ধ্বংস, কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার জায়গায় আমরা আছি। তার সঙ্গে যদি আজকে শিল্প না হয়, পরিকাঠামোগত উন্নতি না হয়, তাহলে আমাদেরকে মুসলমান দরকার নেই, আমরা এমনিই মরে যাব। মুসলমানও মরে যাবে, আমরাও মরে যাব। তাছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প থাকবে না যদি আমরা এই 26-এর ভোটে আমরা আমাদের ভবিষ্যতের রাস্তাটা পাকা করি।
আমি হিন্দু মুসলমান সবাইকে ভাবার অনুরোধ করব, আপনারা কি চান? আপনারা ধর্মের ভিত্তিতে মারপিট চান? ধর্মের দোহাই দিয়ে অনৈতিক কাজ করার সুযোগ সুবিধা চান? না ভবিষ্যৎটা আরও ভালো হোক এটা চান? আমাদের রাজ্যটা আবার ঘুরে দাঁড়াক, আবার আমাদের রাজ্যের মান সম্মান সব আবার পুনঃপ্রতিষ্ঠিত হোক, এটা চান? যদি চান আমাদের রাজ্য ঘুরে দাঁড়াক, আমাদের রাজ্যের হিত সম্মান ফিরে আসুক, তাহলে ভোটে আপনাদেরকে সেই বিপ্লবটা আনতে হবে। না হলে আর কোনো পথ নেই, আর কোনো পথ নেই। আমার বারবার আপনাদের কাছে অনুরোধ, সমস্ত কিছু ভুলে যারা উন্নয়ন করতে পারবে তাদেরকে ভোট দিন। প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে বলে গেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের প্রতিটি রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে। প্রতিটি রাজ্যে, আমি ভুল বললাম, প্রতিটি জেলায় ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে। ইন্ডাস্ট্রিয়াল হাব মানে কি জানেন? একটা বড় এলাকা, সেখানে নানান রকম শিল্প থাকবে, একই ধরনের নানান শিল্প থাকবে। কৃষি প্রধানমন্ত্রী এ বিষয়ে বলতে গিয়ে কৃষি ভিত্তিক শিল্পের কথা জোর দিয়েছেন। কেননা আমরা কৃষিতে এখনও স্বনির্ভর, আমরা এখনও আমাদের প্রয়োজনীয় চালটা উৎপাদন করি এবং রপ্তানিও করি। আমরা এখনও আমাদের প্রয়োজনীয় আলু সবজি এগুলো উৎপাদন করি এবং রপ্তানি করি। কৃষক ভাইয়েরা এখনও সেই ক্ষমতা রাখেন। ছোট ছোট জমি হওয়া সত্ত্বেও তারা খেটে খুঁটে সেই থেকেই তাদের সংসার প্রতিপালন করেন এবং আমাদের মুখে অন্ন তুলে দেন। তো কৃষিভিত্তিক শিল্প হাব যদি আমাদের এখানে হয়, যে জেলাগুলো কৃষিতে উন্নত সেই জেলাগুলোতে কৃষিভিত্তিক হাব হবে, আর যেখানে তা নয় সেখানে ভারী শিল্পের যেসব অন্যান্য আছে সেগুলো হবে। প্রধানমন্ত্রী বলে গেছেন, আর প্রধানমন্ত্রী যা বলেন তিনি কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেন না। এটা তার 21 বছর 22 বছরের রাজনীতি জীবনে এটা প্রমাণিত। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে যদি ভরসা করি আর তার কথার উপর ভরসা করে আমরা যদি এখানে ডবল ইঞ্জিন সরকার করতে পারি, তাহলে আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব। তা না হলে আমরা আইসিইউ থেকে ভেন্টিলেশনে যাব, আর ভেন্টিলেশন থেকে শ্মশানে যাব। এছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই।